প্রিয় দর্শক, চ্যানেল 24-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম নিবেদিত স্বাস্থ্য কথায় স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় করোনারি হৃদরোগ, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশ বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর H.I. লুৎফর রহমান খান। উনি প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রাক্তন অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি, ভালো আছি। আজকে তো স্যার আমরা কথা বলবো হৃদরোগ বা করোনারি হৃদরোগ, এই ব্যাপারটি নিয়ে। করোনারি হৃদরোগ। জি, করোনারি হৃদরোগ বা হৃদরোগ বা হার্ট ডিজিজ, এগুলো বলতে আমরা আসলে কি বুঝি? করোনারি হৃদরোগ বা করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজকে বুঝে থাকি। বিভিন্ন ধরনের হৃদরোগ আছে, যেমন উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, জি, বাতজ্বরজনিত ভালভের সমস্যা, জন্মগত হৃদরোগ, অনিয়ন্ত্রিত হার্টের বিট বা অ্যারিথমিয়া যেটাকে বলা হয়, হার্টের মাংসপেশির সমস্যা কার্ডিওমায়োপ্যাথি বলা হয়, হার্ট ফেলিওর, এসব কিছু হৃদরোগের মধ্যে অন্তর্ভুক্ত। তবে করোনারি হৃদরোগ বলতে আমরা ইসকেমিক হার্ট ডিজিজকে বুঝে থাকি, করোনারি আর্টারি ডিজিজকে বুঝে থাকি। স্যার এটা বলতে কি বোঝায় যে ইসকেমিক হার্ট ডিজিজ? ইসকেমিক হার্ট ডিজিজ বলতে যেটা বুঝি আমরা যে হার্টের মাংসপেশিতে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য এবং খাদ্যর সার অংশ পৌঁছে দেওয়ার জন্য দুইটা আর্টারি আছে, যেটাকে তো করোনারি আর্টারি বলা হয়। এই করোনারি আর্টারিতে কোনো রকম সমস্যাজনিত কারণে যদি হার্টের কোনো সমস্যা হয়, সেটিকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি হৃদরোগ। এই রক্তনালী যেটার কথা বলছেন, এটা দুটি আছে? দুটি আছে। এই দুটির মধ্যে কোনোটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হয়? বা আমরা তো এটাই কিছুটা জানি। যদি কোনো রক্তনালীর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে সে সময় হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নামে একটি মারাত্মক রোগের সৃষ্টি হয়, যেটাকে আমরা স্বাভাবিক ভাষায়, সাধারণ ভাষায় হার্ট অ্যাটাক বলে থাকি। এই করোনারি হৃদরোগে এইগুলো কারণটি কি? কি কারণে এই রোগগুলো হচ্ছে? কারণ হচ্ছে রক্তনালীগুলো যদি কোনো কারণে শুরু হয়ে যায়, জি, যেমন রক্তের কোলেস্টেরল এবং অন্যান্য কিছু পদার্থ আছে, সেগুলি জমে যদি সেখানে কোনো প্লাকের সৃষ্টি করে, রক্ত চলাচলে ব্যাহত করে, মাংসপেশিতে রক্ত এবং অক্সিজেন কম যায়, তাহলে সেটা হৃদরোগের সৃষ্টি করে। আচ্ছা, এটাকে তো ঘাতক ব্যাধি বলা হয়। আমরা শুনি যে নীরব ঘাতক ব্যাধি বা কখনো হয়তো সরবও হয়। তো কেন একে ঘাতক ব্যাধি বলা হয়? ঘাতক ব্যাধি এই জন্যই বলা হয় যে যদি একবার হার্টের রোগ হয়, করোনারি আর্টারির রোগ হয়, সেটা কিন্তু কখনোই ভালো হয় না। একটা দীর্ঘস্থায়ী রোগ, এটাকে সারা জীবন চিকিৎসা নিতে হয়, এবং চিকিৎসা যদি ঠিকমতো নেওয়া না হয়, তাহলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারাও যেতে পারে। সেই কারণে এটাকে ঘাতক ব্যাধি বলা হয়। মৃত্যুর সম্ভাবনা আছে। আপনি একটু আগে একটি কথা বলছিলেন যে রক্তনালীর ভিতর প্লাক তৈরি হয় বা রক্তনালী সরু হয়ে যায়। কি কারণে এরকম হতে পারে? রক্তনালীর ভিতরে যে প্লাক তৈরি হয়, প্লাকটা হচ্ছে যে রক্তের উপাদান কোলেস্টেরল এবং আরও কিছু বিষয় আছে যেগুলো রক্তনালীর মসৃণ জায়গাতে ভিতরে জমা হতে থাকে, এটাকে প্লাক বলা হয়। এটা হওয়ার পিছনে যেসব কারণগুলো আছে সেগুলোকে বলা হয় ঝুঁকিপূর্ণ বিষয় বা রিস্ক ফ্যাক্টর। যেমন যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, দীর্ঘদিন যাবত অনিয়ন্ত্রিত থাকে, কেউ যদি ধূমপান করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকলে, ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, কারো যদি শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে, যদি কেউ সেডেন্টারি লাইফ অর্থাৎ সারাক্ষণ বসেই কাজ করে, কোনো শারীরিক পরিশ্রম নাই, কায়িক পরিশ্রমের অভাব, হাঁটাচলা করে না, খাদ্যাভ্যাস, আজকালকার দিনে আমাদের দেশে ছেলেমেয়েরা ফাস্টফুড খায়, শাকসবজি ফলমূল খুবই কম খায়, খেতে চায় না, এইসব বিষয়গুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ বিষয়। এই জিনিসগুলো সাধারণত করোনারি আর্টারি ডিজিজ তৈরির পিছনে একটা প্রধান কারণ হিসেবে কাজ করে। তো এই রোগগুলোর উপসর্গগুলো সাধারণত কি কি থাকে? ইসকেমিক হার্ট ডিজিজের উপসর্গ সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা বলতে আমরা বুঝি রক্তনালী বা করোনারি আর্টারি সরু হয়ে যাওয়ার কারণে হার্টের মাংসপেশিতে যদি রক্ত চলাচল কমে যায়, অক্সিজেন সরবরাহ যদি কমে যায়, সাধারণত প্রথম অবস্থায় দেখা যায় রোগী বলে যে পরিশ্রম করলে বুকে ব্যথা হয়, হাঁটলে বুকে ব্যথা হয়, বিশ্রাম নিলে কমে যায়।
এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এবং এই ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে বা কখনো কখনো বাম দিকে হতে পারে, কিন্তু এটা একটা নির্দিষ্ট ধরন আছে। এটা বুকটা চেপে আসে, কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেন, টাইটনেস, এবং এটা কখনো কখনো বিভিন্ন দিকে ছড়ায়, যেমন সাধারণত বাম হাতের দিকে আসে, গলার দিকে, চোয়ালের দিকে আসে। এইটা হচ্ছে অ্যানজাইনার ব্যথার একটা বিশিষ্ট ধরন। আর আরেকটা হচ্ছে হার্ট অ্যাটাক, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষায়, ডাক্তারি ভাষায় বলে থাকি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। এইটা হচ্ছে রক্তনালীর রক্ত চলাচল যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কখনো, তখন এই যে রক্তনালী যেখানে ব্লক হয়ে গেল, তার পরের মাংসপেশিগুলো সেই রক্তটা অক্সিজেন পাচ্ছে না, তখন হঠাৎ করে ওই মাংসপেশিগুলো ড্যামেজ হয়ে যায়, এটাকে বলে হার্ট অ্যাটাক। সেটার ব্যথা কিন্তু একই জায়গাতে হয়, একই দিকে ছড়ায়, কিন্তু এটার তীব্রতা অনেক বেশি। সেই ব্যথার সাথে বুক ভাঙা, ব্যথার সাথে ঘাম, শ্বাসকষ্ট, বুক ধরপড়, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে রোগী। এইটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো এই ধরনের সিমটম নিয়ে সাধারণত রোগী আমাদের কাছে আসতে পারে, একটা অ্যানজাইনা, একটা হার্ট অ্যাটাক। এই বুকে ব্যথা তো অনেকে শোনা যায় যে একটু হাঁটাচলা করলে বুকে ব্যথা হয়, আবার একটু পরে ঠিক হয়ে যায়, বিশ্রাম নিলে কমে যায়, আবার অনেকের আছে এমনি এমনি কমে যাচ্ছে, এমনি কমে যায়। তো সেইগুলো কি সবই কি এই করোনারি হৃদরোগ? বুকের ব্যথা হলেই সেটা কিন্তু হার্টের ব্যথা নাও হতে পারে, এটা মনে রাখতে হবে। জি, যে ব্যথার যে নির্দিষ্ট ধরনগুলি আমি বললাম, যে ব্যথাটা কোথায় হয়, এক্সারশনে হয়, হাঁটলে হয়, বিশ্রাম নিলে কমে, কোন দিকে ছড়ায়, রেস্ট নিলে কমে, এই ব্যাপারগুলো হলো হার্টের সাথে সম্পৃক্ত। আচ্ছা, কখনো কখনো হয়তো পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, সেটা ঘাড়ে একই অনেক জায়গায় সময় হবে। সেটা বিভিন্ন জায়গাতে হবে, পেটে সাধারণত বেশি হবে, গল ব্লাডারের সমস্যার জন্য হতে পারে, ঘাড়ে যদি কারো হাড্ডির বাতের সমস্যা থাকে, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলে থাকি, সেটার কারণে হতে পারে, টেনশনের কারণে অনেক সময় বুকে ব্যথা হয়, ইয়াং ছেলে মেয়েদের, বড়দেরও হতে পারে। কিন্তু সেই ব্যথার ধরন যদি অ্যানজাইনার ব্যথার সঙ্গে না মিলে, জি, সেগুলো কিন্তু হার্টের ব্যথা না। আচ্ছা, আমরা আবার কথায় ফিরবো। আমাদের এখন সময় হচ্ছে একটি ছোট বিরতির। দর্শক, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম নিবেদিত স্বাস্থ্য কথায় এখন সময় হয়েছে একটি ছোট বিরতির। বিরতির পর আমরা ফিরছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম নিবেদিত স্বাস্থ্য কথায়। আজকে আমরা কথা বলছিলাম করোনারি হৃদরোগ নিয়ে। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম বুকের ব্যথা। তো যদি হঠাৎ করে বুকে ব্যথা হয়, তাহলে ওই সময় কি করা উচিত? তো বুকে ব্যথাটা যদি আমরা দেখি যে এটা হার্ট অ্যাটাক বা ইসকেমিক কারণে যদি ব্যথাটা হয়, সিমটমের সঙ্গে যদি মিলে যায় উপসর্গের সাথে, তাহলে এটাকে একটা মেডিকেল ইমার্জেন্সি হিসাবে গুরুত্ব দিতে হবে। তাকে বাসায় না রেখে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে, বিশেষ করে যেখানে হৃদরোগ বিভাগ আছে, সেখান তাকে ইমার্জেন্সি স্থানান্তর করতে হবে। এবং তার আগে যত দ্রুত সম্ভব, কারণ যত দ্রুত হাসপাতালে পৌঁছবে, যত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করা যাবে, তত তার হার্টের মাসল ড্যামেজ কম হবে, সে সুচিকিৎসা পাবে। তবে আমাদের বাড়িতেও কিছু করণীয় আছে। যদি বাড়িতে না থাকলেও আশেপাশের দোকানে যদি জিভ্ভেনেসি দেওয়ার একটা ওষুধ, সেটাকে বলে আমরা নাইট্রোগ্লিসারিন, ট্যাবলেট বা স্প্রে যাই থাকুক, জিভ্ভেনেসি যদি দিয়ে দিই, এবং একই সাথে যদি কোনো অ্যাসপ্রিন ট্যাবলেট 300 মিলিগ্রাম তাকে চিবিয়ে খাইয়ে দিই, তাহলে কিন্তু সে সময় কিছুটা কাজ করবে। এবং এর মধ্যে, এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে হৃদরোগ বিভাগে যাকে স্থানান্তর করা যায়, সেদিন আমাদেরকে তৎপর হতে হবে। আপনি যে ঔষধের কথা বললেন, এগুলো কি যে কেউ বুকে ব্যথা হলে খাবে, নাকি যাদের আগে থেকে এই সমস্যা মনে করছেন, বা আপনি যে রিস্ক ফ্যাক্টর বলছিলেন, জি জি, এই রিস্ক ফ্যাক্টর যাদের আছে তাদের ক্ষেত্রে এরকম হবে? যদি আগে থেকে জানা থাকে যে হার্টের রুগী সে, অথবা যদি সিমটমগুলো উপসর্গগুলো আমি আগে বললাম, ব্যথাটা কোথায় হবে, কি ধরনের হবে, কোন দিকে ছড়াবে, এই ধরনের ব্যথা হইলে আমরা ধরে নেব এটা হার্টের সব ব্যথা। তখনই শুধু তাকে আমরা এই ব্যবস্থা করব। তো অনেক জায়গায় তো হচ্ছে হৃদরোগ বিভাগটি নেই, ঢাকার বাইরে একটু গ্রামাঞ্চলের দিকে, তাদের ক্ষেত্রে কি কোনো পরীক্ষা ইমিডিয়েটলি করা উচিত কিনা? হার্টের সমস্যা হলে প্রথমেই আমরা যে পরীক্ষাটা করে থাকি সেটা হচ্ছে ইসিজি। জি, ইসিজির ব্যবস্থা কিন্তু আমার মনে হয়, আমি যতদূর জানি, বাংলাদেশের সব জায়গায় আছে, সব জায়গাতেই আছে মোটামুটি। প্রাথমিক পর্যায়ে যদি একটা ইসিজি করা যেতে পারে, তাহলে হয়তো হার্টের অ্যাটাক হলে সেটাতে বোঝা যেতে পারে, বা হার্টের যদি গুরুতর সমস্যা হয় ইসিজিতে ধরা যায়। তবে যদি ইসিজিতে ধরা না যায়, তাহলে আরও অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আছে। এছাড়া হার্ট অ্যাটাকের জন্য কিছু রক্ত পরীক্ষা আছে, যেমন সিকেএমবি বা ট্রপোনিন,
এই জিনিসগুলো যে কোনো বড় হাসপাতালে এগুলো পরীক্ষা করার ব্যবস্থা আছে। এটা পরীক্ষা করলে বোঝা যাবে যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। তাছাড়া যদি অ্যানজাইনার ব্যথা হয়, এটা আসলে হার্টের ব্যথা কিনা বোঝার জন্য ইসিজি ছাড়া আরও কিছু পরীক্ষা আছে, যেমন 24 আওয়ার্স হল্টার ইসিজি, 24 ঘন্টা ইসিজির যদি আমরা মনিটর করি তাহলে সেখানেও ধরা পড়তে পারে। ট্রেডমিল টেস্ট বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যেটাকে আমরা ইটিটি বলে থাকি, সেটার মাধ্যমে বোঝা যায়। তাছাড়াও আরও অ্যাডভান্স কিছু পরীক্ষা আছে, যেমন সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম, এই সবগুলির দিয়ে আমরা হার্টের করোনারি আর্টারি ডিজিজটাকে আমরা নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে করোনারি রোগগুলো, এগুলো তো যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত জি, হার্টকে বাঁচানোর জন্য। জি। আপনি কি কথা বলছিলেন করোনারি অ্যাঞ্জিওগ্রাম, সিএজি, এটি কি ধরনের পরীক্ষা বা কাদেরকে এটা করতে হয়? এটা করা হয় যদি আমরা সন্দেহ করি এই রোগীর করোনারি আর্টারি ডিজিজ আছে, সেক্ষেত্রে এই পরীক্ষাটা করা হয়। এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার আসলে হার্টের রক্তনালীতে কোনো রকম শুরু হয়ে গেছে কিনা, বা কোনো রকম প্লাক তৈরি হয়েছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা, এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি। যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি হার্টের ব্লক। যেটা সাধারণ ভাষায় হার্টে কোনো ব্লক আছে কিনা বুঝতে পারি। তো এটি কিভাবে করা হয়? এটা অবশ্যই হাসপাতালে ভর্তি করে করা হয়। হাতের অথবা পায়ের রক্তনালী দিয়ে সরু ক্যাথেটার হার্টের রক্তনালীর মুখে কাছাকাছি নিয়ে সেখানে এক ধরনের মেডিসিন ইনজেকশন দেওয়া হয়, এটাকে বলা হয় ডাই। এই ডাই ইনজেকশন দিলে রক্তনালীগুলো আমাদের মনিটরে ভিজুয়ালাইজ হয়, আমরা দেখতে পারি যে রক্তনালীগুলোকে স্বাভাবিক রক্ত চলাচল হচ্ছে নাকি কোথাও কোনো ন্যারোয়িং বা কোনো সরু হয়ে গেছে কিনা। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা। আচ্ছা, এটি দিয়ে তো বলছেন যে পরীক্ষা করা হয়, ধরা যায়। তো এটি দিয়ে কি কোনো চিকিৎসা করা যায় কিনা? চিকিৎসা যাদের ক্ষেত্রে শুরু হয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে এই প্লাক থাকছে, তাদের কি চিকিৎসা কি দেওয়া যায়? যদি রক্তনালী সরু হয়ে যায় তাহলে তার চিকিৎসা পদ্ধতি নির্ভর করে অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টের উপরে, যে সরুটিকে অনেক বেশি হয়ে গেছে, কয়টা জায়গাতে সরু হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, এইগুলোর উপরে ডিপেন্ড করে চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলি তাহলে 3 ধরনের চিকিৎসা মোটামুটি আমরা গ্রসলি যদি বলতে চাই। 1 নম্বর হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বা বেলুন দিয়ে ওই সরু জায়গাটাকে ফুলিয়ে দেওয়া, এবং স্টেন্টিং, যেটাকে আমরা সাধারণ ভাষায় রিং বলে থাকি, ওই সরু জায়গাতে একটা মেটালিক রিং বসিয়ে দেওয়া যাতে ওই সরু জায়গাটা প্রসারিত হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে বাইপাস সার্জারি। কাদের ক্ষেত্রে এই রিং বসানো হয়, কাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি বলছেন, কাদের ক্ষেত্রে বাইপাস সার্জারি? বাইপাস রিং থেকে আমরা শুরু করি। স্টেন্টিং যেটা, সেটা কাদেরকে স্টেন্টিং করার কথা বলা হয়? স্টেন্টিং যদি দেখা যায় যে রক্তনালীগুলো 70-75% বেশি শুরু হয়ে গেছে এবং সেখানে বেলুন এবং রিং ঢোকানো সম্ভব, সেক্ষেত্রে আমরা সাধারণত তাদেরকে অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্টিং করে থাকি। যদি এই সরু জায়গাগুলো ক্যালসিয়াম জমে খুব শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায় মনে হয়, বা যদি টোটাল অক্লোশন হয়ে যায়, যে এমন কোনো ন্যারোয়িং যেখানে নাকি বেলুন দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা, স্টেন্টিং করা সম্ভব না, এইগুলোকে, এবং অনেক বেশি যদি ব্লক থাকে, ডায়াবেটিস রোগী যদি হয়, তাদের ক্ষেত্রে সাধারণত বাইপাস করা হয়। এবং মেডিসিন, আর একটা যেটা বলেছি, মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। মেডিসিন তাদেরকেই দিব যাদের অ্যাঞ্জিওগ্রামের রিপোর্ট স্টেন্টিং এবং বাইপাসের করার মতো না। আচ্ছা, তাদেরকে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। আমরা আবার আলোচনায় ফিরবো, আমাদের আবার বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। দর্শক, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম স্বাস্থ্য কথায় এখন সময় হচ্ছে একটি ছোট বিরতির পর আমরা ফিরবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম নিবেদিত স্বাস্থ্য কথায়। আজকে আমাদের আলোচনার বিষয় করোনারি হৃদরোগ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে করোনারি হৃদরোগের চিকিৎসা, এবং আপনি বলছিলেন যে ঔষধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে কিছু ক্ষেত্রে চিকিৎসা দেয়া হয়। তো এই ব্যাপারটা নিয়ে আরেকটু বিস্তারিত। ওষুধের মাধ্যমে চিকিৎসা সাধারণত আমরা যাদের দিয়ে থাকি, যেমন যদি ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা এই ধরনের পেশেন্ট হয়, অর্থাৎ যেসব পেশেন্ট হাঁটলে বুকে ব্যথা হয়, বিশ্রাম নিলে কমে যায়, এবং ওষুধ খেয়ে তারা যদি ভালো থাকে,
তাদেরকে সাধারণত প্রাথমিক পর্যায়ে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা দিই। আর কিছু কিছু রোগী আছে যারা নাকি বাইপাস করার পরেও বা স্টেন্টিং করার পরেও ব্যথা হয়, কিন্তু তারা দ্বিতীয়বার ওই ইনভেসিভ চিকিৎসা যেতে চায় না, জি জি তাদের জন্য মেডিসিন দিতে হয়। আর আরেকটা গ্রুপ আছে যারা নাকি আর্থিক কারণেই হোক বা ভয়ের কারণেই হোক ইন্টারভেনশনে যেতে কিছুতেই রাজি হয় না, তাদেরকেও আলটিমেটলি আমাদেরকে মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হয়। তবে নিয়মিত ওষুধ খেতে হবে এবং সেই সাথে যেটাকে আমি আগে বলতেছিলাম যে রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রার পরিবর্তন করা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, এগুলো মেনে চলতে হবে। নিয়মিত হাঁটতে হবে, স্মোক করা যাবে না, তৈলাক্ত খাবার খাবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, অ্যালকোহল এগুলো অবশ্যই, অ্যালকোহল পরিহার করতে হবে, অবশ্যই এইগুলো তাকে মেনে চলতে হবে ওষুধের পাশাপাশি। আর বাইপাস সার্জারির কথা বলছিলেন, তো বাইপাস সার্জারি এবং স্টেন্টিং দুটার মধ্যে কি পার্থক্য আছে কিনা? পার্থক্য যদি আমরা বলি, প্রসিডিউরের দিক দিয়ে পার্থক্য, একটা হচ্ছে বাইপাস সার্জারি তো এটাকে বুক কেটে করতে হবে, আর স্টেন্টিং তো তাকে অজ্ঞানও করতে হয় না। জি কেমন দুইটার মধ্যে পার্থক্য, এটা হলো টেকনিক্যাল পার্থক্য। আর একটা হচ্ছে যে যার বাইপাস প্রয়োজন তাকে তো বাইপাস করতেই হবে। বাইপাসের রুগী যার অ্যানজিওগ্রাম যে আমরা করি, এটা শুধু দুইটা কারণে করি। একটা হচ্ছে ডায়াগনোসিস ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা, আর একটা হলো চিকিৎসা পদ্ধতি নির্ণয়ের জন্য আমরা করি, জি যে মেডিসিন দিয়ে চিকিৎসা করব নাকি কি স্টেন্টিং করব নাকি বাইপাস করব। সেক্ষেত্রে যে পেশেন্টের রিপোর্ট অনুযায়ী তার বাইপাসই প্রয়োজন, তাকে তো আর অন্য কোনো চিকিৎসা দেওয়া যাবে না, তাকে বাইপাসই করতে হবে। জি তাহলে কি মেডিসিনের মাধ্যমে বেশি চিকিৎসা পাচ্ছে নাকি অপারেশনের দিকে যেতে হচ্ছে বা এনজিওপ্লাস্টির দিকে যেতে হচ্ছে না, বেশি? যখন রোগী প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসে তখন তাদেরকে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা দিই, এবং মেডিসিন চিকিৎসা নিয়ে যারা ভালো থাকে তাদেরকে মেডিসিন দিয়ে চলতে থাকবে। কিন্তু যদি সিমটম বেশি হয় জি এবং লেইটে আমাদের কাছে আসে, যার সিমটম বেশি, তাদেরকে অ্যানজিওগ্রামের পরে দেখা যায় যে সিগনিফিক্যান্ট তার ব্লক আছে 70%-এর উপরে, 80%-এর উপরে, তাদেরকে আমরা কিন্তু ইন্টারভেনশনে যাব। আর যাদের হয়তো 40, 30, 50% ব্লক, তাদেরকে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করি। তো আমাদের দেশে তো এখন অ্যানজিওপ্লাস্টি হচ্ছে, বাইপাস সার্জারিও জি, হচ্ছে, জি। অনেক হচ্ছে। তো আমাদের দেশে এই অপারেশনগুলো কতটা নির্ভরযোগ্য এবং উন্নত দেশের তুলনায় আমাদের দেশের স্ট্যান্ডার্ডটা এখন কি অবস্থায় আছে? খুব একটা ভালো কোশ্চেন করেছেন আপনি। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের দেশে এই অ্যানজিওপ্লাস্টি, স্টেন্টিং ও বাইপাসের চিকিৎসা চলে আসছে, জি এবং এখন সরকারি অনেক হাসপাতালে হচ্ছে, এবং এর বাইরেও সরকারের প্রচেষ্টায় এবং প্রাইভেট লেভেলও অনেক প্রাইভেট সেন্টারগুলোও কিন্তু অনেক অ্যাডভান্সড চিকিৎসা দিচ্ছে। আমাদের দেশে নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ অনেক হৃদরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগের সার্জন, কার্ডিয়াক সার্জন তৈরি হয়েছেন। তারা জি। খুব কনফিডেন্টলি মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছে, এবং তারা যে ভালো চিকিৎসা দিচ্ছে এবং মানুষ যে ভালো সেবা পাচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে, আগে যেমন লোকজন রুদ্ধশ্বাসে বিদেশের দিকে যেতেন হৃদরোগের চিকিৎসা করতে, আজকাল কিন্তু এই প্রবণতাটা অনেকটা অনেক কমে কমে গেছে। গিয়েছে। এবং এটাই প্রমাণ করে যে মানুষ এখন আমাদের দেশের ডাক্তারদের উপর অনেকটাই বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, আস্থা রাখেন। তারপরও যে আমাদের দেশের এখন যে অবস্থা, অপারেশন করছে বা চিকিৎসা চলছে, আবার পার্শ্ববর্তী দেশ বলুন বা উন্নত দেশগুলো, তারা যে চিকিৎসা দিচ্ছে, দুটার মধ্যে কি কিছুটা হলে পার্থক্য আছে নাকি একই রকম? কিছু কিছু জটিলতা তো সব দেশেই হতে পারে, জি তবে আমাদের দেশের সে জটিলতার হারটা অনেক কম। আশেপাশের দেশের সঙ্গে আমাদেরকে তুলনা করতে পারি যে তাদের তুলনায় আমরা কোনো অবস্থাতেই এখন পিছিয়ে নেই। এবং আমাদের দেশে তো রোগীও অনেক বেশি, রোগী সেই অনেক বেশি, হিসাবে রোগীর লোড অনেক বেশি আমাদের দেশে। সে তুলনায় হয়তো কার্ডিয়াক সেন্টারও আমাদের অনেক কম, এবং বেশিরভাগগুলো হলো ঢাকা বেজ। যদি প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে যদি যখন নাকি আরও বেশি আমাদের কার্ডিয়াক সেন্টার ডেভেলপ করবে, তখন দেখা যাবে যে ঢাকাতে যদি লোডটা কমে যায়, তখন এখানে প্রত্যেক হাসপাতালেই রোগীরা সমান সুযোগ সুবিধা পাবে। একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে হৃদরোগীদের জন্য বা হৃদরোগ প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য আপনার পরামর্শ কি? দেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে হৃদরোগ নিঃসন্দেহে একটা মারাত্মক এবং ঘাতক ব্যাধি, তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই। পুরনো একটি প্রবাদ আছে, রোগ হওয়ার আগেই যদি তাকে আমরা প্রতিরোধ করতে পারি
সেটি সবচেয়ে ভালো। অতএব প্রতিরোধ করতে গেলে যাদের এখনও হৃদরোগ হয়নি তারা যদি, আমি যেটা বললাম, লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রার মান পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং যেসব রিস্ক ফ্যাক্টর যদি দেখি আমার ভিতরে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমি এই হৃদরোগের প্রকোপ থেকে ভালো থাকার একটা আশা করতে পারি। জি। অতএব যেমন আমি আগেও বলেছি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মোক, অ্যালকোহল, চর্বি জাতীয় খাবার, বসে বসে থাকা, এগুলোকে অ্যাভয়েড করব। দুশ্চিন্তামুক্ত থাকার জন্য একটা চেষ্টা করতে হবে। আর হৃদরোগীদের উদ্দেশ্যে বলছি, হৃদরোগী যারা আপনারা আছেন তারা নিয়মিত ওষুধ সেবন করবেন এবং সবসময় হাসপাতালে গিয়ে আপনাদের চেক আপ করবেন কী পর্যায়ে আপনারা আছেন। এবং অনেক রোগী একটু ভালো থাকলে ওষুধ বন্ধ করে দেন, ওষুধ কমিয়ে দেন, এটাও কিন্তু ঠিক না, একদমই ঠিক না। একদমই ঠিক না। নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে, কারণ এই রোগটিও কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো কোনোদিনই ভালো হয় না। অতএব আপনাকে নিয়মিত সারা জীবন নিয়ম মাফিক ওষুধ খেতে হবে। তা না হলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন দিক দিয়ে আমি একটা বার্ডেন হয়ে দাঁড়াবো। জি জি। আমি যাতে অন্যের উপর বার্ডেন না হই সেই জন্য আমাকে সুস্থ থেকে স্বাভাবিক কাজকর্ম করে যাতে আমি চলতে পারি সেটা আমাকে খেয়াল রাখতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। এবং স্যার, এর সাথে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোমের 25 বছর পূর্তি চলছে, সেই উপলক্ষে আপনাকে ছোট্ট উপহার। দর্শক, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম নিবেদিত স্বাস্থ্য কথায় আজকের সময় প্রায় শেষ। আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্রেনে টিউমার হয়েছে, জি জি। এটা বলতে আসলে কি বুঝে? মস্তিষ্কের কোষগুলো যদি কোনো কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং তার ফলে যে চাপ তৈরি করে জি। এবং মস্তিষ্কে যে অসুবিধাগুলো, মানবদেহে যে অসুবিধাগুলো তৈরি করে, সেটাকেই আমরা ব্রেন টিউমার বা মস্তিষ্কের টিউমার বলে থাকি। ব্রেন টিউমার মানে কি ক্যান্সার? টিউমার বলতে তো আমরা একটু ভয় পাই। এই সমস্ত টিউমারগুলোর কোষগুলোতে ক্যান্সার সেল পাওয়া যায় না। বাকি 1/3 টিউমারগুলো ম্যালিগনেন্ট অথবা এর মাঝে ক্যান্সার কোষগুলো পাওয়া যায়। তবে আপনার ব্রেন টিউমারের একটা দিক হচ্ছে, যেহেতু মস্তিষ্ক সবচেয়ে সংবেদনশীল জি। মানব দেহে, অবস্থানগত দিক থেকে কিছু কিছু টিউমার বিনাইন হলেও এদের চিকিৎসা দুরারোগ্য ক্যান্সারের মতো।